সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মানিকলাল ভৌমিক, বিভাগীয় প্রধান, সরকারি মুজিব কলেজ, সুখপুর, টাঙ্গাইল। আজকে আমি তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পত্রের প্রিজম নিয়ে আলোচনা করব। প্রিজম কি, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব এবং সেখান থেকে প্রিজমের সঙ্গে প্রিজমের প্রতিসরাঙ্ক, বিচ্যুতি, এই সমস্ত বিষয়গুলা পরস্পরের সাথে কী সম্পর্ক, এই বিষয়গুলা আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। আগে আসি, প্রিজম কি। প্রিজম হচ্ছে দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। অথবা আমরা এইভাবে বলতে পারি যে তিনটি আয়তাকার ও দুটি ত্রিভুজাকার পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। তবে প্রিজমের তিনটি আয়তাকার তল স্বচ্ছ থাকে, কিন্তু ত্রিভুজাকৃতি তলগুলো অস্বচ্ছ থাকে। তবে আলোর প্রতিসরণ ঘটাইতে হলে দুটি প্রতিসারক পৃষ্ঠের প্রয়োজন হয়। যেহেতু তিনটি আয়তাকার পৃষ্ঠ থাকে, দুটি প্রতিসারক পৃষ্ঠ হিসেবে কাজ করে, তৃতীয়টিকে অস্বচ্ছ করে দেওয়া হয়, তাতে আলোর প্রতিসরণ ঘটানোর জন্য সুবিধা হয়। আমরা একটা প্রিজম অঙ্কন করি, একটা চিত্র অঙ্কন করি। বন্ধুরা লক্ষ্য করো, এই যে প্রিজমটা ঠিক এইরকম আকৃতি থাকে। এখানে তিনটি আয়তাকার তল আছে। একটি আয়তাকার তল হচ্ছে এ বি, বি প্রাইম, এ প্রাইম। আরেকটি আয়তাকার তল আছে তোমার বি সি, সি প্রাইম, বি প্রাইম। আরেকটি আয়তাকার তল আছে এ সি, সি প্রাইম, এ প্রাইম। এই তিনটি আয়তাকার তল স্বচ্ছ থাকে। আর এ বি সি আর এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, এই দুটি ত্রিভুজ আকৃতি, এগুলো অস্বচ্ছ থাকে। তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি দুইভাবে। প্রতিসরণ ঘটতে গেলে দুটি প্রতিসারক পৃষ্ঠের প্রয়োজন হয়, এ বি, বি প্রাইম, এ প্রাইম, অথবা এ সি, সি প্রাইম, এ প্রাইম। এরকম দুটা প্রতিসারক পৃষ্ঠ হলে আলোর প্রতিসরণ ঘটানো যাবে। তা এখন তাহলে আমরা বলতে পারি দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে, অথবা তিনটি আয়তাকার ও দুটি ত্রিভুজাকার পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আচ্ছা, এখন এই প্রিজমকে যদি আমরা একটা লম্ব বরাবর কেটে নিই, অর্থাৎ এইরকম একটা অংশ চলে আসবে, এইরকম এই অংশটা, এটাকে নাম দিতে পারি এ প্রায় এ বি সি। তাহলে এই বরাবর যদি লম্ব বরাবর আমরা কেটে এটাকে নিয়ে আসি, এটা একটা ত্রিভুজাকার রূপ ধারণ করে। অর্থাৎ আমাদের প্রতিসরণ ঘটানোর জন্য আমরা এইরকম একটা চিত্র অঙ্কন করব। এই চিত্রের মধ্যে প্রতিসরণ ঘটাইতে আমাদের সুবিধা হবে, চিত্রের সুবিধার জন্য এই কাজটা করতে হবে। কিন্তু এটার মধ্যে প্রতিসরণ ঘটাইতে গেলে তোমরা বুঝতে পারবে না। এই জন্য ত্রিভুজাকার একটা অংশ নিয়ে, এটাকে বলা হয় প্রিজমের প্রধান সেট, এ বি সি, প্রিজমের প্রধান সেট। এর মধ্য দিয়ে আমরা আলোর প্রতিসরণ ঘটাবো। তবে এখানে এ বি এবং এসিকে বলা হয় প্রতিসারক পৃষ্ঠ, বিসিকে বলা হয় প্রিজমের ভূমি, তৃতীয় বাহুটাকে। আর বি এ সি কোণ, এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসরণ কোণ। আবার বলছি, এ বি সি প্রিজমের প্রধান সেট, এ বি এবং এসি হলো প্রতিসারক পৃষ্ঠ। অর্থাৎ এ বির মধ্যে দিয়ে আলো ঢুকবে, প্রিজমের মধ্যে দিয়ে দেয়া এসি দিয়ে বের হয়ে যাবে। আর প্রিজম কোণ, যেটা প্রতিসারক পৃষ্ঠ যে বিন্দুতে ছেদ করে, সেটাকে বলা হয় প্রিজম কোণ। প্রিজম কোণের বিপরীত বাহুকে যেটা বলা হবে, সেটাকে বলা হবে প্রিজমের ভূমি বা বেজ। এই হলো প্রিজম সম্পর্কিত। তাহলে বন্ধুরা, দুটি হেলানো পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। তো বিভিন্ন রাইটারের বই দেখলে তোমরা বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা আছে, যে কোনো সংজ্ঞা তোমরা ব্যবহার করতে পারো, তাহলেই হবে। তাহলে আমরা এখন
প্রিজমের মধ্য দিয়ে কীভাবে আলোর প্রতিসরণ ঘটে সেই চিত্রটা একে দেখাই এবং সেখান থেকে একটা গাণিতিক সমীকরণ বের করব। আচ্ছা, সুন্দর করে একটা চিত্র আঁকার চেষ্টা করি, তোমরা আমার চেয়ে হয়তো ভালো করে আঁকবে। এ বি সি একটি প্রিজমের প্রধান ছেদ। আমরা এ বি বাহুর উপর একটি লম্ব অঙ্কন করি, একটি লম্ব অঙ্কন, এটার নাম দিলাম এন কিউ ও। কার সাথে লম্ব? এ বির সাথে লম্ব। আমরা বায়ু মাধ্যম থেকে একটা আলোক রশ্মিকে এই লম্বর কিউ বিন্দুতে নিয়ে ফেলি, এটার নাম দিই পি কিউ। পি কিউ একটি আলোক রশ্মি, এটা অবিলম্ব এন কিউ ও এর সাথে একটা কোণ তৈরি করলো, এই কোণটাকে বলা হয় আপতন কোণ I1 নাম দিয়ে দিই, আপতন কোণ I1। পি কিউ এন, পি কিউ এন কোণ, এটা হলো আপতন কোণ I1। কোণ চিহ্ন দিলে এগুলো কোণ বুঝাবে, কোণ চিহ্ন না দিলেও কোণ বুঝাবে। তাহলে কি হচ্ছে? এ বি সি প্রিজমের প্রধান ছেদ, এন কিউ ও অবিলম্ব, পি কিউ একটি আলোক রশ্মি কিউ বিন্দুতে এসে আপতিত হলো এবং পি কিউ এন আপতন কোণ সৃষ্টি করলো। রশ্মিটি এখন কি হবে? প্রতিসরণ হবে। কোন মাধ্যমে ঢুকবে? ঘন মাধ্যমে। বন্ধুরা একটা কথা মনে রাখবে, আলোক রশ্মি যখন গণমাধ্যম থেকে যায়, গণমাধ্যমের দিকে যায়, রশ্মিটি অবিলম্বের দিকে বেঁকে যায়। কারণটা কি? এই রশ্মিটা চলে যাওয়ার কথা সোজা সরল পথে, আলো সরল পথে চলে, কিন্তু তার গণমাধ্যমে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে ওটা সরল পথে না যেয়ে অবিলম্বের দিকে বেঁকে যায়। মনে রাখবা, ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয় গণমাধ্যমে। রশ্মিটি চলে যাওয়ার কথা আসলে মূলত এই বরাবর, এই বরাবর চলে কথা, কিন্তু এই বরাবর যাবে না। ফোর্স অফ অ্যাট্রাকশনের কারণে এটা লম্বের দিকে বেঁকে যাবে, সোজা এইভাবে। এই যে লম্বের দিকে বেঁকে আসলো, তার মানে কি? এখানে একটু বিচ্যুতি ঘটলো, এটুকু পরিমাণ বিচ্যুতি ঘটছে, ওই পথে না যায় ভিন্ন পথে গেল। কেন গেল? ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে এন কিউ ও এর দিকে বেঁকে এটা কিউ আর পথে প্রতিসৃত হলো। এখন রশ্মিটি কোথায় পৌঁছলো? এসি তলের আর বিন্দুতে। আচ্ছা বন্ধুরা, I1 যদি আপতন কোণ হয় তাহলে প্রতিসরণ কোণ কোনটা হবে? প্রতিসরণ কোণ হবে এটা, এটাকে নাম দেব R1, আর কিউ ও বা ও কিউ আর, এই কোণটাকে নাম দেব আমরা R1, প্রতিসরণ কোণ। রশ্মিটি যখন আর বিন্দুতে পৌঁছলো, আমরা আমাদের সুবিধার্থে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করি, লম্ব অঙ্কন করি এন প্রাইম, এটাকে বেড়ে লম্বা পিছনের দিকে বাড়িয়ে দিই, ওর সাথে মিলিত হয়ে যাবে। তাহলে এন প্রাইম আর ও এসি তলের সাথে লম্ব। তাহলে এখন এই যে রশ্মিটা কিউ আর রশ্মিটা আর বিন্দুতে যখন পৌঁছলো, তখন লম্বের সাথে এই কোণটাকে তুমি আপতন কোণ বিবেচনা করবা। এই রশ্মিটা যখন হালকা মাধ্যমে যাবে, বন্ধুরা হালকা মাধ্যমে রশ্মি যদি যায়, রশ্মিটা চলে যাওয়ার কথা সরল পথে, কিন্তু সেটা সরল পথে তো যাবে না, এটা কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অর্থাৎ হালকা মাধ্যমে ফোর্স অফ অ্যাট্রাকশন কম থাকে, এই জন্য রশ্মিটা অবিলম্ব থেকে দূরে সরে এই বরাবর যাবে, অর্থাৎ আর এস বরাবর নির্গত হবে। এই আর এস রশ্মিকে বলা হবে নির্গত রশ্মি। তাহলে এই কোণটাকে যদি R1 ধরি, তাহলে ও আর কিউ এই কোণটাকে নাম দিই R2, এই কোণটার নাম হলো R2। আর নির্গত হয়ে যখন গেল, তখন লম্বের সাথে যে কোণটা তৈরি করে এই কোণটাকে নাম দিই I2, এটাকে নির্গত কোণ এন প্রাইম আর এস, এন প্রাইম আর এস, নির্গত কোণ I2 কোণ। তাহলে এখন বন্ধুরা এই চিত্রটা সম্পর্কে আর একটা পুরোপুরি আমরা বলে দেয়। এ বি সি একটি প্রিজমের প্রধান ছেদ, এ বি এসি প্রতিসারক পৃষ্ঠ, এটা হলো প্রিজম কোণ,
প্রিজম কোণের বিপরীত বাহু বিসি প্রিজমের ভূমি একটির লম্ব এন কিউ ও এ বি সাথে লম্ব বরাবর আছে। পি কিউ একটি আলোক রশ্মি কিউ বিন্দুতে এসে আপতিত হলো, ফলে আপতন কোণ I1 সৃষ্টি করলো। রশ্মিটি এখন ঘনমাধ্যম প্রিজমের মধ্যে যখন ডুববে লম্বের দিকে বেঁকে প্রতিসরণ কোণ R1 তৈরি করলো। এরপর রশ্মিটি চলে গেল এসি তলের আর বিন্দুতে। আর বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এন প্রাইম আর ও থেকে রশ্মিটি তোমার দূরে সরে আরএস পথে হালকা মাধ্যমে নির্গত হলো, ফলে নির্গত কোণ I2 সৃষ্টি হলো। আমরা এদের I1কে যদি আপতন কোণ বলি, R1কে প্রতিসরণ কোণ বলবো। আবার দ্বিতীয় পৃষ্ঠের সাপেক্ষে এই R2কে যদি আপতন কোণ বলি, I2কে প্রতিসরণ কোণ বলবো। তাহলে এই চিত্র থেকে আমরা কি পেতে পারি? এই চিত্র থেকে আমরা দেখো তো রশ্মিটা কি হচ্ছে। এখানে এই রশ্মিটা পি কিউ রশ্মিটা চলে যাওয়ার কথা পি কিউ আর এস প্রাইম পথে ধরে নিলাম, কিন্তু রশ্মিটি চলে গেল কিউ আর পথে। তাহলে এখানে এইটুকু বিচ্যুতি করতে, এই বিচ্যুতিটুকুর নাম দিলাম এক্স। আবার রশ্মিটা চলে যাওয়ার কথা কোন দিকে? এই বরাবর রশ্মিটা চলে গেল আর এস পথে। আচ্ছা, এই রশ্মিটাকে এখানে এই যে এই বরাবর না যায় এই দিকে গেল, তাহলে এইটুকু তার বিচ্যুতি করছে। আমি যদি এইটাকে পিছন দিকে বাড়াই, এটাকে পিছন দিকে বাড়াই দিলাম, বাড়াই দিলে এইটুকু কোণ আর এইটুকু কোণ হলো বিপ্রতীপ কোণ। তাহলে এইটুকু যদি বিচ্যুতি হয় তাহলে এইটুকু বিচ্যুতি, এই বিচ্যুতিটুকুর নাম দিলাম এক্স প্রাইম। এক্স প্রাইম। তাহলে দেখো কিউ বিন্দুতে বিচ্যুতি হলো এক্স আর আর বিন্দুতে বিচ্যুতি হলো এক্স প্রাইম। তাহলে মোট বিচ্যুতি কত? এক্স প্লাস এক্স প্রাইম। বিচ্যুতি শব্দটা বলছি, তাহলে বিচ্যুতিটা কি আমাদের সেটা জানতে হবে। বিচ্যুতি, বিচ্যুতি, বিচ্যুতিকে আমরা এভাবে বলতে পারি আপতিত রশ্মিকে সামনের দিকে বাড়ালে আর এই যে নির্গত রশ্মি আর এসকে পিছন দিকে বাড়ালে এদের অন্তর্ভুক্ত যে কোণটা, এই কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এই কোণটাকে বলা হবে বিচ্যুতি কোণ। এটাকে নাম দিতে পারি ডেল্টা। ডেল্টা বা ডিও ব্যবহার করা যায়। বন্ধুরা শোনো ভালো করে, আপতিত রশ্মি পি কিউকে সামনের দিকে বাড়ালে আর নির্গত রশ্মি আর এসকে পিছন দিকে বাড়ালে এদের এই অন্তর্ভুক্ত কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। এই বিচ্যুতিকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করব। তাহলে এই বিচ্যুতি দেখো, বিচ্যুতি সমান সমান লিখতে পারি এক্স প্লাস এক্স প্রাইম। কীভাবে? যা আমরা জানি এই যে ত্রিভুজটা আছে এটার নাম দিয়ে দিই আমরা ডি দিয়া দিলাম, ডি কিউ আর। এই ত্রিভুজের বহিস্থ কোণটা হলো ডেল্টা। তা আমরা জানি বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ ডেল্টা সমান সমান হবে এক্স প্লাস এক্স প্রাইম। তোমাদের ত্রিভুজের সূত্র বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সমান, ডেল্টা সমান সমান এক্স প্লাস এক্স প্রাইম। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্সের পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো। এক্স বলতে এখানে ডি কিউ আর, ডি কিউ আর কোণ প্লাস এক্স প্রাইম মানে হলো ডি আর কিউ কোণ, ডি আর কিউ কোণ। এখন এক্স কোণটা যদি বাইর করতে চাই তোমরা দেখো এই পুরা কোণটা আর এই পুরা কোণটা বিপ্রতীপ, অর্থাৎ I1 কোণটা এক্স প্লাস R1 এর সমান, I1 কোণটা এক্স প্লাস R1 এর সমান। তাহলে R1 এর মান কত হবে? R1 এক্স এর মান কত হবে? I1 থেকে R1 বাদ দিলে এক্স এর মান পাওয়া যাবে। তাহলে আমি লিখতে পারি এই কোণটা I1 মাইনাস R1, এই একটা পাইলাম। আবার দেখো এই যে I2 কোণ সমান সমান হলো এই দুটা কোণের সমষ্টি, এক্স প্রাইম কোণ যোগ R2 কোণ। তাহলে এখন যদি আমি R2 কোণটা বের করতে, এক্স প্রাইম কোণটা যদি বের করতে চাই, এক্স প্রাইম কোণ বের করলে I2 থেকে R2 বাদ দিলে বের হয়ে যাবে I2 মাইনাস R2। তাহলে এখান থেকে কী পাবো? I1 যোগ I2 মাইনাস R1 যোগ R2। এটাকে দাও 1 নম্বর সমীকরণ। কি পাইলাম? বিচ্যুতি ডেল্টা সমান সমান I1 যোগ I2 মাইনাস ব্র্যাকেটে R1 যোগ R2। এখন বন্ধুরা আসো যে এখানে এই যে ত্রিভুজটা আছে কিউ আর ও, ত্রিভুজ কিউ আর ও থেকে
এই ত্রিভুজ থেকে আমরা কী পাবো? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। অর্থাৎ এই ত্রিভুজের মধ্যে একটা কোণ হলো R1, একটা কোণ হলো R2, আর একটা হলো ও কোণ। তাহলে আমি কি লিখতে পারি? R1 যোগ R2 যোগ ও কোণ সমান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। এটাকে দিলাম 2 নম্বর সমীকরণ। আচ্ছা, আবার লক্ষ্য করো, এ ও কিউ ও আর একটা চতুর্ভুজ, চতুর্ভুজে 4 কোণের সমষ্টি 4 সমকোণ। কোনটা? এ কিউ ও আর একটি চতুর্ভুজ, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 4 সমকোণ। দেখো তো, এই যে লম্বের সাথে চতুর্ভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি, আবার লম্বের সাথে চতুর্ভুজের এই কোণটা হলো 90 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যদি 90 90 180 হয়, তাহলে এই কোণ আর যোগ ও কোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ কোণ যোগ ও কোণ সমান সমান 180 ডিগ্রি। এটাকে দিতে পারি 3 নং সমীকরণ। তাহলে 2 এবং 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই দুইটাই 180 ডিগ্রি সমান। তাহলে আমরা এইভাবে লিখতে পারি R1 যোগ R2 যোগ ও কোণ সমান সমান এ কোণ যোগ ও কোণ। তাহলে ও কোণ বাদ দিয়ে ভালো, তাহলে হবে এ সমান সমান R1 যোগ R2। প্রিজম কোণ বাইরে হয়ে গেল, এটাকে দিব 4 নং সমীকরণ। প্রিজম কোণ বাইরে হয়েছে এ সমান সমান R1 যোগ R2। এই যে প্রিজম কোণ বাইরে হয়ে গেল গা, R1 যোগ R2। আচ্ছা, এখন দেখো এই যে 1 নং থেকে এখন কি করতে পারি? 1 নং থেকে দেখো, এই যে I1 R1 যোগ R2 কে এ লেখা যায়, তাহলে ডেল্টা সমান কি লেখা যাবে? I1 যোগ I2 মাইনাস এ। তাহলে এইটাকে বলা হয় বিচ্যুতির রাশিমালা। 5 নম্বর সমীকরণ, এই ডেল্টা বিচ্যুতির রাশিমালা, বিচ্যুতির রাশিমালা। তাহলে আমরা কি পেলাম? বিচ্যুতির সঙ্গে আপতন কোণের কি সম্পর্ক, সেই সম্পর্কটা জানতে পারলাম। অর্থাৎ বিচ্যুতি আপতন কোণের উপর নির্ভরশীল, আপতন কোণের সাথে সাথে বিচ্যুতির পরিবর্তন হয়। এই পরিবর্তনটা আমরা একটা গ্রাফিক্যালি দেখাইতে পারি। এটা গ্রাফিক্যালি দেখালে তোমাদের জিনিসটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই রকম ধরো, এক্স অক্ষের দিকে বিচ্যুতি আপতন কোণ আই, ওয়াই অক্ষের দিকে বিচ্যুতি ডেল্টা নির্দেশ করে যদি আমরা গ্রাফ অঙ্কন করি, তাহলে আপতন কোণের একটা নিম্নমানের জন্য বিচ্যুতির মান সর্বোচ্চ হয়। যদি আমরা গ্রাফিক্যালি হিসাব করি, আপতন কোণের মান আস্তে আস্তে যদি বাড়াই, তাহলে বিচ্যুতির মান দেখা যায় আস্তে আস্তে কমে। আপতন কোণের মান আরও বাড়ায়, বিচ্যুতির মান আরও কমতে থাকে। এক সময় দেখা যায় আপতন কোণ আরও বাড়াইলাম, কিন্তু বিচ্যুতি না কমে আবার বাড়তে থাকে। আপতন কোণ আরও বাড়াইলাম, বিচ্যুতি আরও বাড়তে থাকে। তাহলে গ্রাফটা কেমন হবে? গ্রাফটা হবে এইরকম। অর্থাৎ এই আপতন কোণের জন্য বিচ্যুতির মানটা সবচাইতে কম। অন্যান্য আপতন কোণের জন্য বিচ্যুতির মান অনেক বেশি, কিন্তু এই আপতন কোণের জন্য বিচ্যুতির মান সবচাইতে কম। এই যে বিচ্যুতির মান সবচাইতে কম, এই বিচ্যুতিটাকে বলা হয় ন্যূনতম বিচ্যুতি কোণ, ডেল্টা এম। ন্যূনতম বিচ্যুতি কোণ, তাহলে শব্দটা কি? ন্যূনতম বিচ্যুতি কোণ। ন্যূন দন্তন দীর্ঘ জফলা দন্তন, ন্যূনতম বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ ডেল্টা এম, ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে ন্যূনতম বিচ্যুতি কোণ কাকে বলে? যে আমরা আপতন কোণের সঙ্গে যখন বিচ্যুতি কোণের মান, আপতন কোণ বৃদ্ধির সাথে সাথে বিচ্যুতির মানটা হিসাব করতে থাকি, আপতন কোণ বাড়ার সাথে সাথে বিচ্যুতির মান কমতে থাকে। আপতন কোণের একটা নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়। বিচ্যুতির সেই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলা হয়। আপতন কোণের একটি নির্দিষ্ট মানের জন্য বিচ্যুতি কোণের মান সর্বনিম্ন হয়। বিচ্যুতির সেই সর্বনিম্ন মানকে ন্যূনতম বিচ্যুতি কোণ বলা হয়, যাকে ডেল্টা এম দ্বারা প্রকাশ করা হয়। বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে এই ন্যূনতম বিচ্যুতির সঙ্গে প্রতিসারাঙ্কের কী সম্পর্ক সেটা নিয়ে আলোচনা করব। তা আজকে এখানে রাখবো। তাহলে তোমরা আজকে যে বিষয়টা আমি ব্যাখ্যা করলাম, এই জিনিসগুলো বিস্তারিত বর্ণনা ব্ল্যাকবোর্ডে দেওয়া আছে। তোমরা আগামী ক্লাসে
এগুলা স্টাডি করে আসবা। কোনো সমস্যা যদি থাকে তাহলে আমার ফোন নাম্বার জানো তোমরা, 01715884583, এই নম্বরে আমার সঙ্গে ফোনে কথা বললে জিনিসগুলা বুঝতে পারবে। আর চিত্রটা আমরা সুন্দরভাবে আঁকলাম, বর্ণনাগুলা করলাম, এবং সেখানে বিচ্যুতি রাশিমালা ডেল্টা সমান সমান I1 যোগ I2 মাইনাস এ, এটাকে বলা হয় প্রিজম কোণ, ডেল্টাকে বলা হয় বিচ্যুতি কোণ, I1 হলো প্রথম আপতন কোণ, I2 হলো নির্গত কোণ। এই বিষয়গুলো তুমি যদি বিস্তারিত জানতে পারো, পড়তে পারো, তা এবং এইখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন হবে। তোমরা যারা সামনে পরীক্ষা দিবে এই প্রিজমের উপর সৃজনশীল প্রশ্ন হবে। আশা করি তোমরা এই জিনিসগুলো ভালোভাবে অধ্যয়ন করবে। আগামী ক্লাসের জন্য তোমাদেরকে আবার আসার আহ্বান জানিয়ে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মাস্ক পরো, সরকারের নির্ধারিত মাস্ক, সরকারের প্রজ্ঞাপন জারি করা আছে, মাস্ক পরতেই হবে বাধ্যতামূলক। এইটুকু কামনা করে, সবাই সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।